ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কড়া বার্তা দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধন্দে আছেন, কারণ তিনি ধান্দায় আছেন। একদিন বলছেন তিনি ইন্ডিয়া জোটে আছেন, আবার একদিন বলছেন তিনি নেই। আসলে ভাইপোকে বাঁচাতে হবে। হাওড়া থেকে সবাই একসাথে ট্রেনে উঠলেন আর উনি ধানবাদে নেমে পড়েছেন। এখন আর ট্রেনে আছি বলে কি হবে? এখন উনি ট্রেনে ওঠার চেষ্টা করছেন, কিন্তু সেটা পারবেন না, কারণ বিনা টিকিটে ট্রেনে উঠলে সেটা বেআইনি। তিনি যদি ট্রেনের ছাদে ওঠেন সেটাও বেআইনি, আর ট্রেনের নিচে যাক এটা আমি চাইবো না। উনি ধন্দে আছেন, কারণ তার ধান্দা বন্ধ হবে। আর এই জন্যই তিনি নিজে বুঝতে পারছেন না তিনি ভেতরে আছেন না বাইরে আছেন, মানুষকে কনফিউজ করছেন। একদিন বলছেন আমি ইন্ডিয়া ব্লক গঠন করেছি, আমি ইন্ডিয়া ব্লকের নাম দিয়েছি, আমি ইন্ডিয়ার নেতা, আমি প্রধানমন্ত্রী হব বা আমি প্রধানমন্ত্রী ঠিক করবো। কিছু কিছু মিডিয়া তার সঙ্গে ধুয়ে তুলেছিল বাংলায়। আবার তিনি বললেন আমি নেই, ভাইপোকে বাঁচাতে হবে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সব ডকুমেন্ট যখন আছে, কাকুর গলার স্বর পর্যন্ত যখন নেওয়া হয়েছে, সেই রিপোর্টটাকে একটু ডিলে করতে হবে। তিনি বললেন আমি নেই ইন্ডিয়া ব্লক। আমি প্রথম দিনই বলেছি, আপনারা জানেন, যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল, সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি একসঙ্গে কিরকম অ্যাম্বুলেন্স দেখো, ট্রেনে অনেকেই ওঠে, কিন্তু ডেস্টিনেশন পর্যন্ত গন্তব্য পর্যন্ত সবাই যায় না। তাহলে হাওড়া থেকে দিল্লির জন্য ট্রেনে উঠলেন সবাই, কিন্তু উনি আসানসোলে ধানবাদে আগে ট্রেনে নেমে পড়লেন, একটু বেচাইন হয়েছেন। এখন উনি বলেছিলেন কংগ্রেস 40টা বেশি আসন পাবে না, যেমন বিজেপি বলেছিল, মোদী বলেছিলেন 50টা। আর এখন বলছেন আমি ইন্ডিয়া ব্লকের সমর্থন করবো বাইরে থেকে। তো প্রথম বলা হচ্ছে বাইরে থেকে কে সমর্থন করে, তার তিনি ভেতরে নেই, উনি নিজে স্বীকার করলেন। আপনি আপনার পরিবারের যদি সদস্য হন তাহলে আপনি বাইরের অতিথি নন। তো উনি নিজে সেলফ ডিক্লারেশন করলেন যে উনি ইন্ডিয়া ব্লকে নেই, অথচ বিজেপির হাওয়া পাতলা হয়েছে। এই জন্য এখন উনি বলছেন আমি ট্রেনে আবার উঠে পড়বো। ট্রেন তো এগিয়ে গেছে, তিনি ট্রেন থেকে নেমে পড়েছেন। এইবার তার রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে। এখন তিনি উঠলেও উইদাউট টিকিট, তাও গ্রেপ্তার হবেন। আর ট্রেনে যদি না ওঠেন তাহলে যা কর্মকাণ্ড রাজ্যে করেছেন, যে লুট করেছেন, যে ধান্দা করেছেন, যে চুরি করেছেন, যে চুরি করেছেন, যে ফৌজদারি মামলা তার উপর হবে, তিনি জেলে যাবেন। ট্রেনে উঠলেও জেলে যাবেন, ট্রেনে বাইরে থাকলেও জেলে যাবেন। এবার ট্রেনে যদি ছাদে ওঠেন সেটাও বেআইনি, আর ট্রেনের তলায় যান এটাও আমি চাই না। সুতরাং তাকে ঠিক করতে হবে তার এই রাজনৈতিক অবস্থান কেন এরকম হলো। কারণ নির্বাচনটা হচ্ছে পার্লামেন্টের নির্বাচন হচ্ছে যেখানে দেশের নীতি নির্ধারণ ঠিক হয়, সেখানে নীতির মানুষদের এই অবস্থা হবে। একটা নীতি থাকলে, একটা লক্ষ্য থাকলে তিনি এই অবস্থায় পড়তেন না। রাজ্যে প্রথম 3 দফার ভোটের পর কমিশনের ভূমিকাকে স্বাগত জানিয়েছে, কিন্তু চতুর্থ দফায় কতগুলো ঘটনা ঘটলো। কেতুগ্রামে তৃণমূলকে খুন করে সিপিএম এর ঘাড়ে দোষ চাপাচ্ছে। মুর্শিদাবাদেও কিছু ঘটনা ঘটেছে, তৃণমূল মরিয়া হয়ে গিয়েছে। রাজ্য পুলিশ কন্ট্রাকচুয়াল এলিমেন্ট অ্যান্টি সোশ্যালদের দিয়ে মানুষের শরীরের ওপর দখল নিতে চাইছে, কারণ ওরা মানুষের মন হারিয়েছে। গণনা যাতে সঠিকভাবে হয় তার ফুল প্রুফ প্রস্তুতির দাবি জানিয়েছি। শুক্রবার সাংবাদিক বৈঠকে বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ব্যারাকপুর, হুগলি, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, দমদম এলাকার দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে কমিশনকে। প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়ার দাবিও জানানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ইতিহাস থেকে শিক্ষা নিক কমিশন। এখনো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে সন্দেশখালীর মতো মুক্তাঞ্চল করে রাখা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে অভিযোগ তুললেন মোহাম্মদ সেলিম। প্রথম 3টে পর্যায়ে যেভাবে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, অনেকদিন পরে আমরা সিপিআইএম বা বামফ্রন্টের তরফ থেকে নির্বাচন কমিশনের উদ্যোগকে, নিরাপত্তার ব্যবস্থাকে, শান্তিতে অবাধে নির্বিঘ্নে ভোট দিতে পারে মানুষ, নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তীকালে যাতে বেশি গণ্ডগোল না হয় সেটাকে আটকানোর ব্যবস্থা করাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। অনেক মানুষ 12 বছর পরে ভোট দিয়েছে, 6 বছর পরে ভোট দিয়েছে, কিন্তু তারপরে 4th স্টেজ আমরা দেখলাম। 4th ফেজে কতগুলো ঘটনা ঘটলো। একটা তো তৃণমূলকে খুনও করলো কেতুগ্রামে, আবার সেটা সিপিএম করে চাপানোর চেষ্টা করেছিল। মুর্শিদাবাদে রক্তপাতহীন ভোট হলো,
ভোটের পরে দেখা গেল কোথাও গুলি, কোথাও বোমা, কোথাও যে মহিলা ভোট দিয়েছেন তাকে আঘাত করার চেষ্টা করেছে, আগুনে পুড়িয়ে দিয়েছে দোকান। আমি নিজে ছুটে ক্যাম্পেন শেষ করে আমাকে যেতে হয়েছিল মুর্শিদাবাদে। তারপরে এখন ঘটনা হচ্ছে না, কিন্তু চতুর্থ পর্যায়ের ভোটের পরে আমরা এই জন্য আজকে এলাম। এরপরে পঞ্চম পর্যায়ের ভোট, অনেকগুলো ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা হলেও অনেকগুলো ঘটনা ঘটলো যা অনভিপ্রেত। তৃণমূল মরিয়া হয়ে গিয়েছে, যার ফলে তারা আবার তাদের রাজ্য পুলিশের একটা অংশকে ব্যবহার করে, কোথাও কন্ট্রাকচুয়াল লেবারকে ব্যবহার করে, কোথাও নানান রকমের অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসকে ব্যবহার করে ওরা টিকে থাকার চেষ্টা করছে। মানুষের মন ওরা বুঝে গিয়েছে, সেজন্য ওরা এখন মানুষের শরীরের উপর দখল নিতে চেয়েছে, শারীরিক আক্রমণ করার চেষ্টা করছে। সঠিকভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, অবাধ হয়, শান্তিপূর্ণভাবে হয়, কারণ আমরা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে চাইছি। রাজ্যে শান্তি ফিরিয়ে আনার শর্ত হচ্ছে মানুষ গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় শান্তিতে অংশগ্রহণ করুক, ভোট পর্বটা শান্তিতে নিন, এবং ভোট পর্ব মিটে যাওয়ার পরেও আমরা দেখছি স্ট্রং রুম পাহারা, তার সঙ্গে দাঁড়িয়ে ইভিএমকে রক্ষা করা এবং গণনা যাতে সঠিকভাবে হয় তার ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট, সে ব্যাপারে আমরা কথা বললাম। তার পাশাপাশি আমরা নির্দিষ্ট কিছু অভিযোগ, সেটা দমদম কেন্দ্রে, ডামনারবাগ কেন্দ্রে আরও স্পেশালি অনেক কিছু দেব, কিন্তু আমরা যেহেতু পঞ্চম পর্যায়ে ভোট হচ্ছে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, এইগুলোর উপরে আমরা বলেছি এবং সেটা সিও বলেছেন যে এখন যথেষ্ট ফোর্স মোবিলাইজড হয়েছে এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়ে কোনো বাহিনীর কোনো ঘাটতি হবে না, পার্সোনেলের কোনো ঘাটতি হবে না। আমাদের মনে হয় ইলেকশন কমিশনের যে ইচ্ছা শক্তি এবং যে রসদ তারা ব্যবহার করবেন এবং ভোটে গণ্ডগোল যাতে না হয়, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় তাকে সুনিশ্চিত করবেন। তার জন্য প্রিভেন্টিভ কিছু অ্যারেস্ট করতে হবে। কিছু মস্তান, কিছু গুন্ডা আছে যারা পারপিচুয়াল, যারা হচ্ছে অর্গানাইজ করে, কিন্তু স্থানীয় পুলিশ তাদেরকে রক্ষণাবেক্ষণ করে, অনেকগুলো থানায় তারা বসে অপারেট করে। আমরা বলেছি এই ধরনের প্রিভেন্টিভ কিছু অ্যাকশন নিতে হবে। আর কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে দাঁড়িয়ে নির্বাচনে যারা পর্যবেক্ষক, শুধু ভোটের দিনও পর্যবেক্ষণ নয়, তারা যান এলাকায়, ঘুরুন, মানুষের কথা বলুন। বিশেষত পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের পরে ম্যাপ আছে, আমাদের কাছেও আছে, নির্বাচন কমিশনের কাছেও আছে, রাজ্যের প্রশাসনের কাছেও আছে। সেখানে সেই ম্যাপ অনুযায়ী সেই সব জায়গাগুলোতে এখনো কতগুলো ব্লক আছে যেখানে সন্দেশখালীর মতো মুক্তাঞ্চল রাখা হয়েছে। যাদবপুর কেন্দ্র হোক, ডামনারবাগ কেন্দ্র হোক, সেটা দাঁড়িয়ে অন্যান্য বসিরহাট কেন্দ্র হোক, সেটা মিদনাপুর হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক,